EEE 337 ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 1 মডিউল 2 এর টপিক হচ্ছে ফোরিয়ে ট্রান্সফর্ম। প্রিভিয়াস মডিউল অর্থাৎ মডিউল 1-এ আমরা ফোরিয়ে সিরিজের প্রবলেম সলভ করেছিলাম। মডিউল 1 অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফর্ম ফোরিয়ে সিরিজ শুরু করবার আগে যত ধরনের ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্স রয়েছে সকল ধরনের ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্স অর্থাৎ ফোরিয়ে সিরিজ, ফোরিয়ে ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম, এই সকল ধরনের ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন কোথায় সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং আমরা প্রথমেই বলেছিলাম যে ফোরিয়ে সিরিজ সেটা আমরা ব্যবহার করি মূলত কন্টিনিউয়াস টাইম সিগনালে যাদের নেচার হচ্ছে পিরিয়ডিক নেচার, এই ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য, এই ধরনের সিগন্যালকে হারমোনিকে এক্সপ্রেস করার জন্য আমরা মূলত ফোরিয়ে সিরিজটা ব্যবহার করি, যাতে হারমোনিক্সের মাধ্যমে আমরা সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো রয়েছে সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি, ডমিনেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে খুঁজে বের করতে পারি। সেটা ছিল ফোরিয়ে সিরিজের উদ্দেশ্য। ফোরিয়ে ট্রান্সফর্ম সেটা মূলত আমরা ব্যবহার করি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কিন্তু এপিরিয়ডিক নেচারের যে সকল সিগন্যাল রয়েছে সেই সকল সিগন্যালকে অ্যানালাইসিস করার জন্য মূলত আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম ব্যবহার করি। অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন কিন্তু ফোরিয়ে সিরিজের চেয়ে অনেক বেশি, কেননা আমরা জানি আমাদের যে সকল ন্যাচারাল সিগন্যাল রয়েছে তারা সবই কিন্তু এপিরিয়ডিক ইন নেচার। কেননা নেচার থেকে যে সিগন্যালগুলো তৈরি হয়, লোকাল অসিলেটর কিংবা এক্সপেরিমেন্টালি যে সিগন্যালগুলো তৈরি হয় তার বাইরে বেশিরভাগ সোর্স যেহেতু এপিরিয়ডিক নেচারের, সে কারণে সেই সকল সোর্স থেকে তৈরি হওয়া সিগন্যালগুলো কিন্তু এপিরিয়ডিক। অর্থাৎ আমাদের ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এই সকল এপিরিয়ডিক নেচারের কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে অ্যানালাইসিস করতে পারি। এবার আমরা দেখব ফোরিয়ে ট্রান্সফর্ম এবং ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা। প্রথমেই আমরা আসি, আমাদের কাছে যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যেটা টাইম ডোমেইনে আছে, যেমন এক্স অফ টি, এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং এটা একটা এপিরিয়ডিক সিগন্যাল এক্স অফ টি। এই সিগন্যালটাকে আমরা যদি ফোরিয়ে ট্রান্সফর্ম করতে চাই তাহলে তার করসপন্ডিং ফোরিয়ে ট্রান্সফর্ম হবে এক্স জে ওমেগা। তাহলে এখানে আমাদের ফোরিয়ে ট্রান্সফর্ম ভ্যারিয়েবল হচ্ছে ওমেগা, যেটাকে আমরা এক্স ওমেগা, এক্স জে ওমেগা অথবা শুধুমাত্র এক্স ওমেগা আকারেও প্রকাশ করতে পারি। তাহলে এক্স অফ টি হচ্ছে একটা টাইম ডোমেইন সিগন্যাল। এই টাইম ডোমেইন সিগন্যালকে ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে পরিণত করতে পারি। তাহলে এক্স ওমেগা অথবা এক্স জে ওমেগা এটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল, আর এখানে ওমেগাটা হচ্ছে ফোরিয়ে ট্রান্সফর্ম ভ্যারিয়েবল। এবার আমরা সরাসরি ফর্মুলাতে চলে আসি। এখানে বক্সের ভেতরে যে সিগন্যালটা অথবা যে ফর্মুলাটা দেওয়া আছে, যে ইকুয়েশন দেওয়া আছে, সেটি হচ্ছে ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা। আমাদের কাছে যদি একটা টাইম ডোমেইন সিগন্যাল এক্স অফ টি থাকে তাহলে সেই এক্স অফ টি থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল এক্স জে ওমেগা আমরা বের করতে পারি যদি সেই এক্স অফ টি এর সাথে আমরা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাল্টিপ্লাই করি এবং এই প্রোডাক্টকে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি তাহলে এক্স অফ টি এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল এক্স অফ জে ওমেগা আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে এক্স অফ টি এর ফোরিয়ে ট্রান্সফর্ম। এবার আমরা আসি বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ আমরা এখানে দেখেছি একটা টাইম ডোমেইন সিগন্যালকে ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে কিভাবে একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে পরিণত করা যায়। এবার এর বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল যদি দেওয়া থাকে তার থেকে আমরা যদি একটা টাইম ডোমেইন সিগন্যাল বের করতে চাই তাহলে আমাদের উল্টো কাজটা করতে হবে, অর্থাৎ আমাদের ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনে একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল এক্স জে ওমেগা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এক্স অফ টি ক্যালকুলেট করব। যেমনটা এখানে আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স জে ওমেগা এটা হচ্ছে গিভেন, আর এটার সাথে আমরা যদি একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করি এবং ওমেগার সাপেক্ষে
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেট করি, যেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 1/2 পাই, তাহলে এক্স জে ওমেগার করসপন্ডিং টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ টি আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা ফোরিয়ে ট্রান্সফর্ম এবং ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনের মধ্যে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি অথবা মনে রাখার সুবিধার্থে আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন ফোরিয়ে ট্রান্সফর্ম করছি তখন আমাদের টাইম ডোমেন সিগন্যালের সাথে কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা মাল্টিপ্লাই করেছি। আর যখন ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম করছি তখন আমাদের যে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল আছে তার সাথে আমরা কিন্তু একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন মাল্টিপ্লাই করছি। তবে এখানে দেখার বিষয় হচ্ছে যেহেতু আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, সুতরাং আমাদের এখানে e⁻−j ওমেগা টিতে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে টি, আর এখানে যেহেতু আমরা ওমেগার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, সুতরাং এখানে আমাদের ভ্যারিয়েবল কিন্তু টি নয়, এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে ওমেগা। এই বিষয়টাকে মাথায় রেখে এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রথমেই যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে ডেল টি অর্থাৎ ইউনিট ইম্পালস ফাংশনের করসপন্ডিং ফোরিয়ে ট্রান্সফর্মটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ টি আকারে ডেল টি ইউনিট ইম্পালস ফাংশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে ডেল টি এর করসপন্ডিং এক্স ওমেগা ক্যালকুলেট করা, অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করা। তাহলে সবার প্রথমে আমরা এই ফর্মুলাটা লিখলাম, ফোরিয়ে ট্রান্সফরমেশনের যে ফর্মুলা সেটা লিখলাম। এক্স অফ টি এর পরিবর্তে আমরা এখানে আমাদের যে গিভেন ফাংশন অর্থাৎ ডেল টি সেটা এখানে সাবস্টিটিউট করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন করতে হবে টি এর সাপেক্ষে, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভেতরে টি টার্ম কটা আছে আমরা দেখতে পাচ্ছি ডেল টি আছে এবং e⁻−j ওমেগা টি আছে, দুটো আমাদের টি টার্ম আছে, অর্থাৎ এখানে ইউভি মেথড হয়তো আমরা অ্যাপ্লাই করলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু আমরা জানি যে দুটো টার্ম যদি থেকে যায় তাহলে ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়। তাহলে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, এই কমপ্লিকেসিটা অ্যাভয়েড করার জন্য কিংবা ম্যাথটাকে সহজ করার জন্য, সিম্পল করার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি। সেই প্রপার্টিটা এখানে নোটে দেওয়া আছে। এই ডান পাশে নোটে আমরা লিখেছি যে প্রপার্টি অফ ইউনিট ইম্পালস ফাংশন। কেবলমাত্র এই প্রপার্টিটা ব্যবহার করা যাবে ইউনিট ইম্পালস ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ কোথাও যদি ডেল টি থাকে তখনই কেবলমাত্র এই প্রপার্টিটা আমরা ব্যবহার করব। তাহলে সেই প্রপার্টিতে কি বলা আছে? সেই প্রপার্টিতে বলা আছে যে ডেল টি ইউনিট ইম্পালস ফাংশনকে টি নট ইউনিট রাইট শিফটিং করা হয়েছে, কেননা এখানে ডেল টি মাইনাস টি নট আছে, তার মানে শিফটিং ইউনিট আছে টি নট, এবং এটার সাথে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন মাল্টিপ্লাই করা আছে e⁻−j ওমেগা টি। এটা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল, পজিটিভ এক্সপোনেনশিয়ালও হতে পারে, থাকতে পারে, কিন্তু এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস ফাংশনের একটা শিফটেড ভার্সন, টি নট ইউনিট শিফটেড ভার্সন একটা ফাংশনের সাথে একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করা আছে। এই প্রপার্টি অনুযায়ী আমাদের এই যে শিফটিং ইউনিট টি নট, এই টি নট দিয়ে আমরা এক্সপোনেনশিয়ালের যে ভ্যারিয়েবল এই টিকে আমরা রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ পরবর্তী লাইনে ডেল টি মাইনাস টি নট থেকে গেল, আর এখানে e⁻−j ওমেগার সাথে ভ্যারিয়েবল টি এর পরিবর্তে আমরা টি নট লিখব। তাহলে এখানে নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি টি এর পরিবর্তে টি নট আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের টি নট, এটাকে রিপ্লেস করে দিয়েছি, টিকে রিপ্লেস করে দিয়েছি টি নট হিসেবে। এখন এই প্রপার্টিটা আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি? আমরা বলেছি যে এখানে যেহেতু দুটো টার্ম আছে ইন্টিগ্রেশন করার জন্য, তাহলে দুটো টার্ম নিয়ে ইন্টিগ্রেশন করাটা রিলেটিভলি বড় এবং কমপ্লিকেটেড, সেটা আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। সেটা অ্যাভয়েড করতে হলে কি করতে হবে? দুটো টার্মের মধ্যে যে কোনো একটা টার্মকে বাদ দিতে হবে। তাহলে একটা টার্ম যদি থাকে তাহলে আমরা খুব ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে দুটো টার্মের মধ্যে একটা টার্ম বাদ দেওয়ার উপায় হচ্ছে, যদি ডেল টি এর সাথে আমরা ডিলে ইউনিট 0 নিয়ে আসি, ডেল টি এটার সাথে আমরা ডিলে ইউনিট 0 নিয়ে এসেছি, এতে আসলে সিগন্যালের কোনো পরিবর্তন হবে না,
কেননা ডেলটি সিগন্যালকে 0 ইউনিট শিফটিং করা মানে হচ্ছে সিগন্যালটা যে জায়গায় ছিল সে জায়গায়ই আছে, সেটা ডান দিকেও শিফট হয়নি, বাঁ দিকেও শিফট হয়নি। আমাদের ডেলটি সিগন্যালটা অরিজিনে ছিল, অরিজিনেই আছে। তাহলে এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জিরোটা বেসিক্যালি আমাদের হচ্ছে টি নট শিফটিং ইউনিট। এখানে আমরা যে টি নট শিফটিং ইউনিট ব্যবহার করেছি সেই শিফটিং ইউনিট টি নট হিসেবে এখানে জিরো ব্যবহার করা হয়েছে। আর এই উদ্দেশ্য হচ্ছে এই জিরো দিয়ে যাতে আমি এক্সপোনেনশিয়ালের এই ভ্যারিয়েবল টিকে আমি রিপ্লেস করে দিতে পারি। তাহলে টিকে যদি রিপ্লেস করে দিই তাহলে এখানে আমাদের টি এর পরিবর্তে আমরা জিরো লিখতে পারবো, আর ই টু দি পাওয়ার জিরো হয়ে যাবে। আর আমরা জানি ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমাদের আর দুটো টার্ম থাকলো না, একটা টার্ম চলে আসলো। সে কারণে আমরা এখানে এই জিরো দিয়ে এইটিকে রিপ্লেস করার জন্য এখানে যে প্রপার্টিটা উল্লেখ করা আছে এই প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করছি সহজ করার জন্য, ইন্টিগ্রেশনকে সহজ করার জন্য। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেলটির সাথে 1কে মাল্টিপ্লাই করলাম, আলটিমেটলি ডেলটি হলো। তাহলে এখানে আমাদের ডেলটিকে টি এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করা হয়েছে। তাহলে এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে যে কোনো ফাংশন হতে পারে, সেটা ডেলটি, আরটি, ইউটি যাই বলি না কেন, যে কোনো ফাংশনকে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে সেই ইন্টিগ্রেশন আসলে সেই ফাংশনটার টোটাল এরিয়াকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেলটি এর টোটাল এরিয়া। তাহলে ডেলটিস টোটাল এরিয়াকে রিপ্রেজেন্ট করবে। আর আমরা জানি ডেলটি হচ্ছে ইম্পালস ফাংশন, আর এটার টোটাল এরিয়া 1 বলে এটাকে বলা হয় ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট মানে 1, আর এটা টোটাল এরিয়া, এই ডেলটি ফাংশনের টোটাল এরিয়া যেহেতু 1, সে কারণে এই ধরনের ইম্পালস ফাংশনকে বলা হয় ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে ডেলটি ইম্পালস ফাংশনের টোটাল এরিয়া হচ্ছে 1। আমরা এই জিনিসটা এখানে পরবর্তী স্লাইডে দেওয়া আছে, ফিগার থেকেও আমরা এই জিনিসটা দেখতে পারি এবং এই জিনিসটা আমরা আগেও বেশ কয়েকবার পড়েছি। তারপরও আমরা এখানে দেখি যে বেসিক্যালি এই যে ডেলটি, এই টাইম ডোমেন সিগন্যালটাকে আমরা যখন ফোরিয়ে সিরিজের মাধ্যমে, ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে এক্স ওমেগাতে পরিণত করলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনে পরিণত করলাম, তখন তার রেজাল্ট হচ্ছে 1। তার মানে এই ডেলটি এর ফোরিয়ে ট্রান্সফর্ম এক্স ওমেগার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেলটিকে আমরা যদি ফোরিয়ে ট্রান্সফর্ম করি তাহলে সেখান থেকে আমরা 1 পাবো, আবার 1কে যদি আমরা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম করি তাহলে সেখান থেকে আমরা ডেল পাবো। এখন ডেলটি এর টোটাল এরিয়া যে 1, এই জিনিসটা আসলে আমরা বলেছি সিগন্যালস অ্যান্ড সিস্টেমসে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা ছিল। এখানে খুব ছোট্ট করে ডেলটির পরিচিতি তুলে ধরা হয়েছে। ডেলটি ফাংশনটা আমরা যেটা বলি যে ডেলটি ফাংশনটা এটা ডিফাইন্ড হচ্ছে কেবলমাত্র টি ইকুয়াল টু 0 এই টাইম ইনস্ট্যান্টেই কেবলমাত্র এর ভ্যালু আছে। যদি টি এর ভ্যালু লেস দেন 0 হয়, টি এর ভ্যালু লেস দেন 0 হলে ডেলটির ভ্যালু কিন্তু 0, আবার টি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাও কিন্তু ডেলটির ভ্যালু 0। ঠিক আছে? কেবলমাত্র যদি আমাদের টি এর ভ্যালু ইকুয়াল টু 0 হয় তখন ডেলটির ভ্যালু ইনফিনিটি। ঠিক আছে? ইনফিনিটির দিকে সে অ্যাপ্রোচ করছে। আর এখানে এটা দিয়ে, এই ইন্টিগ্রেশন দিয়ে মূলত এটার এরিয়া বোঝানো হয়েছে। যে কোনো ফাংশনকে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে সেটা দিয়ে তার টোটাল এরিয়াকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেলটির টোটাল এরিয়া হচ্ছে 1। আমরা মূলত এখানে এই টোটাল এরিয়াটার ভ্যালুই আসলে 1 বসিয়ে এই এক্স ওমেগার ভ্যালুটা আমরা বের করেছি, অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করেছি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এ নট একটা ডিসি ভ্যালু, তার করসপন্ডিং ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে বলা হচ্ছে। আমরা এখানে ক্যালকুলেশন করার জন্য
আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই এ নট, এই টাইম ডোমেন সিগন্যালের জন্য আদৌ আমার ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করে কি না সেটা বের করার জন্য একটা ফর্মুলা অথবা একটা কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করতে হয়। আর সেই কন্ডিশনের নাম হচ্ছে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি ফর্মুলা। অর্থাৎ আমাদের যে গিভেন ফাংশন আছে, গিভেন টাইম ডোমেন ফাংশন আছে, সেই টাইম ডোমেন সিগন্যালটা আদৌ অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল কিনা, অর্থাৎ তার ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করে কিনা, সেটার জন্য আমাদের ফোরিয়ে ট্রান্সফরমেশনের এই অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন বসাতে হয়। সেই কন্ডিশনটা কি আসলে? সেই কন্ডিশনটা হচ্ছে এক্স অফ টি যদি যে কোনো টাইম ডোমেন ফাংশন হয়, তাহলে সেই টাইম ডোমেন ফাংশনকে আমরা যদি মড করি, মডুলাস করি, এবং সেটাকে যদি আমরা টি এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, তাহলে সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি লেস দেন ইনফিনিটি হয়, অর্থাৎ ফাইনাইট হয়, এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি ফাইনাইট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা অর্থাৎ এক্স অফ টি, এই ফাংশনটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল, অর্থাৎ এক্স অফ টি ফাংশনের ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করে। এখন আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে ফোরিয়ে ট্রান্সফর্ম ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন চেক করা। তাহলে এখানে আমরা এ নট এটা ফোরিয়ে ট্রান্সফরমেশনে বসানোর আগে, ফর্মুলাতে বসানোর আগে সবার প্রথমে আমরা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন এটা আমরা অ্যাপ্লাই করে দেখছি। তাহলে এখানে বসাই, এখানে আমাদের এক্স অফ টি আছে, তাহলে এক্স অফ টি এর পরিবর্তে আমরা এ নট বসাচ্ছি। এ নট ইতিমধ্যে মডুলাস আছে, পজিটিভ আছে, সুতরাং এটাকে মডুলাসের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। যদি এখানে কোনো নেগেটিভ অ্যামপ্লিটিউড থাকতো তাহলেই কেবলমাত্র আমরা এখানে মডুলাসটা করতাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এ নটকে রেখে দিলাম, আর আমরা দেখছি যে এ নট হচ্ছে একটা ডিসি ভ্যালু। তাহলে ডিসি ভ্যালু আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের শুরুতেই ডিসি ভ্যালুকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটি আছে, আর আমরা জানি ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি। আমাদের কাজ হবে টি এর পরিবর্তে একবার আপার লিমিট ইনফিনিটি, টি এর পরিবর্তে লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি এটা বসানো। তাহলে আমরা এখানে তাই করলাম, এ নট ডিসি ভ্যালু, টি এর পরিবর্তে আপার লিমিট ইনফিনিটি, ফর্মুলার মাইনাস, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট মাইনাস, এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, লোয়ার লিমিট হিসেবে আছে মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এখান থেকে আমরা পাচ্ছি টুয়াইস ইনফিনিটি। টুয়াইস ইনফিনিটি মানে কিন্তু ইনফিনিটি। তাহলে ইনফিনিটির সাথে আমরা এ নট একটা ডিসি ভ্যালু মাল্টিপ্লাই করছি। ধরি আমাদের ডিসি ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট দিয়ে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কিন্তু ইনফিনিটি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন ছিল যে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হওয়ার কথা ছিল লেস দেন ইনফিনিটি, কিন্তু আমরা এখানে রেজাল্টে পেয়েছি ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি এ নট এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল নয়, অর্থাৎ এটার ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। অর্থাৎ এখানে এ নটের সরাসরি আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম ফর্মুলা ব্যবহার করতে পারবো না। এখানে আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশন বের করতে পারবো, কিন্তু সেটা কনভেনশনাল ওয়েতে নয়, সেটা ফর্মুলার মাধ্যমে নয়, আমাদের আনকনভেনশনাল অ্যাপ্রোচের মাধ্যমে এটার ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে সরাসরি আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো না। আমরা এই যে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন ব্যবহার করলাম সেটার উদ্দেশ্য ছিল কিন্তু তাই, যে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো কিনা সেটা চেক করা। আমরা এখানে প্রথমেই অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন অ্যাপ্লাই করে দেখলাম যে এটার ভ্যালু ইনফিনিটি আসছে, এবং সেখান থেকেই আমরা বুঝে গেছি যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। এখন এখানে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে এর আগে প্রথম যে অঙ্কটা আমি করেছি ডেল টি এর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কেন আমি অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন অ্যাপ্লাই করি নাই, কেন আমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করেছি? আমি যে এই ডেলটির জন্য অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল কিনা ডেলটি, সেটা তো আমি প্রথমে চেক করে নিইনি। তাহলে কিভাবে আমি কনফার্ম হলাম যে ফর্মুলাতে বসানো যাবে কিনা?
প্রথম উত্তর হচ্ছে ডেলটি যে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানি, কেননা ডেলটির যে টোটাল এরিয়ার যে ইকুয়েশন সেটা হচ্ছে ডেলটিকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করছি। এক্ষেত্রে আমরা মড দেই বা না দেই তাতে কিছুই যায় আসে না। আর এই ফর্মুলাটাই হচ্ছে টোটাল এরিয়ার, এই ফর্মুলাটাই কিন্তু অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন। আর আমরা জানি ডেলটির টোটাল এরিয়া হচ্ছে 1। তার মানে কন্ডিশন অনুযায়ী 1 ইজ লেস দ্যান ইনফিনিটি, অর্থাৎ অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির রেজাল্ট কিন্তু আমরা ফাইনাইট পাচ্ছি। তার মানে আমরা প্রথমেই কিন্তু জানি যে ডেলটি একটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন, অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ডেলটির ক্ষেত্রে সরাসরি বসিয়ে দেওয়া যাবে। সে কারণে আমরা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন বসাইনি। আপনারা যদি চান সবার প্রথমে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন বসিয়ে পরবর্তীতে আপনারা ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাতে বসাতে পারেন, তাতে কোনো বাধা নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি বলেছি যে আমাদের এই প্রবলেম অর্থাৎ ডিসি ভ্যালু এ নটের ক্ষেত্রে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, কেননা এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। এখন একটু ভেরিফিকেশনের প্রশ্ন আসে যে আদৌ আমরা ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ব্যবহার করতে পারবো কি পারবো না, এখান থেকে আদৌ কোনো ইনভ্যালিড রেজাল্ট তৈরি হয় কি হয় না, সেটা আমরা একটু চেক করে আসতে চাই। তাহলে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাতে আমরা এই এ নট, এই ভ্যালুটা বসিয়ে দেখতে চাই যে আদৌ এখান থেকে কোনো ইনভ্যালিড রেজাল্ট পাওয়া যায় কি না। তাহলে আমরা আসি, আমাদের কাছে একটা টাইম ডোমেইন সিগন্যাল আছে এক্স অফ টি, যেটা হচ্ছে এ নট। এখন আমাদের কাজ হবে ফোরিয়ার ট্রান্সফরমেশন ব্যবহার করে এক্স অফ টি এর করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল এক্স জে ওমেগা অথবা এক্স ওমেগাটা ক্যালকুলেট করা। তাহলে আমরা প্রথমেই ফর্মুলাটা বসালাম। ফর্মুলাতে এক্স অফ টি এর পরিবর্তে আমরা এ নট বসালাম। এ নট হচ্ছে ডিসি টার্ম, তাহলে ডিসি টার্মকে আমরা ইন্টিগ্রেশনের শুরুতেই আমরা বাইরে নিয়ে আসলাম এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি আছে। তাহলে টি এর সাপেক্ষে যেহেতু এখানে টি আছে, সুতরাং এটা কনস্ট্যান্ট টার্ম না, এটাকেই কেবলমাত্র ইন্টিগ্রেট করতে হবে। সে কারণে এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হলে আমরা যে ফর্মুলা সবাই জানি, যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, সেই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ডিএক্স। এই ফর্মুলাতে আমরা সবাই জানি বেসিক্যালি, তারপর আমরা এখানে লিখে দিচ্ছি যে এই ফর্মুলাটা হচ্ছে এই মাইনাস এমটা 1 ডিভাইডেড বাই আকারে চলে আসবে, তার মানে 1 ডিভাইডেড বাই মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে এখানে আমাদের মাইনাস এম হিসেবে আছে মাইনাস জে ওমেগা টি এর সাথে, ওদের ওখানে ভ্যারিয়েবল ছিল এক্স, আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে টি। তাহলে টি এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এম, তাহলে এম মাইনাস এম যেটা, সেটা 1 ডিভাইডেড আকারে নিচে চলে আসলো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তাহলে আমাদের কাজ হচ্ছে টি এর পরিবর্তে একবার ইনফিনিটি বসানো, টি এর পরিবর্তে একবার মাইনাস ইনফিনিটি বসানো। তাহলে আমরা এখানে টি এর পরিবর্তে যদি ইনফিনিটি বসাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এই ডিসি টার্মটাকে যেমন আছে সেভাবে রেখে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নট ডিভাইডেড বাই জে ওমেগা। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টি এর পরিবর্তে আমরা প্রথমে ইনফিনিটি বসাবো। তাহলে আমাদের এখানে আছে মাইনাস জে ওমেগা, টি এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসালাম, আর এখানে আমরা ফর্মুলা জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে সেক্ষেত্রে এখানে একটা মাইনাস আসবে, এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস। ই টু দি পাওয়ার এখানে টি এর পরিবর্তে আমরা লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি বসাবো, তাহলে এখানে মাইনাস জে ওমেগা, আর এখানে আমাদের লোয়ার লিমিট হিসেবে আছে মাইনাস ওমেগা, তাহলে এখানে আমরা মাইনাস ওমেগা বসালাম। মাইনাস ওমেগা বলছি, ইনফিনিটি, ওমেগা নয় ইনফিনিটি। তাহলে এখানে আমাদের মাইনাস ইনফিনিটি আছে, তাহলে এখানে আমরা যদি ওমেগার সাথে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে পাচ্ছি কি, আমরা যে টার্মটাকে রেখে দিব কারণ এটা ইমাজিনারিকে রিপ্রেজেন্ট করে, আমি উপরে নিয়ে আসি, আমরা এই পুরো বিষয়টাকে উপরে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ই টু দি পাওয়ার
আমি কনস্ট্যান্ট টার্ম না, শুধুমাত্র এই ব্র্যাকেটের ভেতরের অংশটাকে লিখছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা e টু দি পাওয়ার মাইনাস জে, এটাকে আমরা রেখে দিই। আর এখানে ওমেগার সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি আমাদের ইনফিনিটি হবে। আর এখানে আমাদের ফর্মুলার মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেই ফর্মুলার মাইনাস ই টু দি পাওয়ার, এখানে আমাদের ভেতরে একটা মাইনাস ইনফিনিটির মাইনাস আছে আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, যেটা থেকে গেল। আর ওমেগার সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই হলে আমাদের রেজাল্ট হবে ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি আর মাইনাস ই টু দি পাওয়ার প্লাস জে ইনফিনিটি। আমরা এখানে তাই দেখি, এখানে আসলে তাই করা হয়েছে, এ নট ডিভাইডেড বাই মাইনাস জে ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার জে ইনফিনিটি, যেটা আমরা এখানে দেখলাম, যেটা আমরা এখানে দেখেছি। এখন এই যে এক্সপোনেনশিয়াল দুটো টার্ম, এই দুটো টার্ম কিন্তু আমাদের পরিচিত একটা ফর্মকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই এক্সপোনেনশিয়াল দুটোকে আমরা একটা ফর্মুলাতে সাবস্টিটিউট করতে চাই, একটা ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করতে চাই। তাহলে এরকম কোন ভ্যালু আছে যেটা দিয়ে আমরা সাবস্টিটিউট করতে পারি? আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা সম্পর্ক আছে, যেটা আসলে অয়লার ফর্মুলা দিয়ে কেবলমাত্র রিপ্রেজেন্ট করা যায়। এখন সেই অয়লার ফর্মুলাটা কি? অয়লার ফর্মুলাটা হচ্ছে, আমরা জানি যে অয়লার ফর্মুলাটা হচ্ছে যে ই টু দি পাওয়ার জে থেটা, ই টু দি পাওয়ার জে থেটা ইকুয়াল টু কস থেটা প্লাস জে সাইন থেটা, আর ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ইকুয়াল টু কস থেটা মাইনাস জে সাইন থেটা। তাহলে এখান থেকে আমরা দেখলাম এই ই টু দি পাওয়ার জে থেটা এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এখানে দুটো আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। তাহলে এই এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা কিন্তু দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপোনেনশিয়ালটা হচ্ছে পজিটিভ এক্সপোনেনশিয়াল, কেননা ই টু দি পাওয়ার প্লাস থেটা আছে, সে কারণে আমাদের এখানে সাইন থেটার আগে প্লাস বসিয়েছি, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা আছে, সে কারণে আমাদের এই ইমাজিনারি টার্মের আগে মাইনাস হয়েছে। ঠিক তেমনি এখন যদি এটাকে আমরা যোগ করে দিই, এই দুটো টার্মকে আমরা যোগ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ইকুয়াল টু, এখানে যেহেতু প্লাস করছি সুতরাং এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর আমরা রাইট হ্যান্ড সাইডে টোয়াইস কস থেটা এটা পাবো। তাহলে সেখান থেকে আমরা কস থেটার ভ্যালু সাবস্টিটিউট করতে পারি, কস থেটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে থেটা, আর এই টুটা নিচে চলে আসবে। তাহলে সেখান থেকে আমরা কিন্তু কস থেটার ভ্যালুটা নিয়ে আসতে পারি, অর্থাৎ একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা এক্সপোনেনশিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি, আবার এক্সপোনেনশিয়াল ফাংশনকেও ট্রিগোনোমেট্রিক ফাংশন আকারে আমরা প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে মূলত অয়লার্স ফর্মুলা। তাহলে অয়লার্স ফর্মুলাতে এখানে আমরা প্লাস করেছি, প্লাস করে কজের ভ্যালু পেয়েছি, আমরা যদি মাইনাস করি দুটো এক্সপ্রেশনকে, আমরা যদি মাইনাস করি তাহলে সেখান থেকে আমরা কিন্তু সাইন থেটা টার্মটা বের করতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কস থেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে জে সাইন থেটা আর জে সাইন থেটা যোগ হয়ে যাবে, দ্যাট মিনস টুয়াইস জে সাইন থেটা। তাহলে সেখান থেকে যদি আমি সাইন থেটা বের করতে চাই, তাহলে এই টুয়াইস জে টার্মটাকে আমরা নিচে নিয়ে আসবো, দ্যাট মিনস এখান থেকে আমরা সাইন থেটার এক্সপ্রেশন বের করতে পারি। এখন আমরা দেখি যে আমাদের যে ফর্মুলাটা এখানে ছিল, আমাদের যে এক্সপ্রেশন এখানে ছিল, যাকে আমরা সাবস্টিটিউট করতে চাচ্ছিলাম, তার সাথে সাইন আর কজ এই দুইটা অয়লার ফর্মুলার কোনটা মিলে যায়। যেমন আমাদের এখানে কস থেটাতে ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা আছে, আর সাইনে ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা আছে। এবার আমরা দেখি কোনটার সাথে মেলে, কোনটা দিয়ে সাবস্টিটিউট করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার জে থেটা, মাঝখানে একটা মাইনাস আছে কিন্তু, তাহলে মাঝখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা কিন্তু সাইন থেটার যে ফর্মুলা সেটাই আমাদের ইউজ করতে হবে, কেননা কজে কিন্তু মাঝখানে প্লাস আছে যেহেতু সেটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বাইরে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস দিয়ে যদি ভেতরের এটাকে আমি মাল্টিপ্লাই করি, অর্থাৎ এখানে যদি আমি এটা কমন নিই, এখানে যদি আমি কমন নিই তাহলে আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে যে মাইনাস কমন নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার
জে ইনফিনিটি ই টু দি পাওয়ার জে ইনফিনিটি, আর এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি, এইটা আমরা পাচ্ছি। তাহলে এখানে একটা বাইরে কমন নেওয়ার পরে এখানে একটা মাইনাস আছে, আর বাইরে ইতিমধ্যে আমার একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ই টু দি পাওয়ার জে ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি। এখন এখানে এটা যদি আমরা সাইন থেটা দিয়ে সাবস্টিটিউট করতে চাই, তাহলে আমাদের এখানে নিচে ডিনোমিনেটরে একটা টোয়াইস জে প্রয়োজন, কিন্তু আমরা এখানে দেখি এখানে কিন্তু টোয়াইস জে নেই, এখানে শুধু একটা জে টার্ম আছে। তাহলে এই জে টার্মকে আমরা এখানে নিয়ে আসতে পারি, শুধু প্রয়োজন হবে একটা 2। তাহলে নিচে যেহেতু 2 আছে, তাহলে এটাকে উপরেও আমাদের একটা 2 টার্ম নিয়ে আসতে হবে, একটা 2 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা তাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আলটিমেটলি এই যে এখানে এই টার্মটা আছে, এই পুরো টার্মকে কিন্তু আমরা সাবস্টিটিউট করতে পারি সাইন থেটা দিয়ে, আর এখানে থেটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ সাইন ইনফিনিটিকে আমরা সাবস্টিটিউট করতে পারি এই পুরো টার্মের পরিবর্তে। তাহলে সেখান থেকে আমরা লিখলাম যে এ নট ডিভাইডেড বাই ওমেগা, যেটা আমাদের থেকে গেল, আর এখানে 2 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করেছিলাম সেই 2টা এখানে রয়ে গেছে, আর এই পুরো টার্মকে আমি রিপ্লেস করেছি সাইন ইনফিনিটি দিয়ে। এবার সাইন ইনফিনিটি এটা আসলে কেমন ধরনের ভ্যালু, সাইন ইনফিনিটির ভ্যালু আসলে কি? সাইন ইনফিনিটি এটা যদি আমরা বসাই, তাহলে সেটা আমাদের আনডিফাইন্ড একটা রেজাল্ট দিবে। আনডিফাইন্ড মানে কি আসলে? আমরা সাইন থেটা কিংবা কস থেটা এই দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু আসলে ইদার +1, ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে +1, মিনিমাম ভ্যালু হতে পারে -1। তার মানে সাইন থেটা কিংবা কস থেটার ভ্যালু যাই হোক না কেন, সেই ভ্যালুটা আসলে +1 আর -1 এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। অর্থাৎ আমাদের এই রেঞ্জটা সাইন থেটা এই ভ্যালুটা 0 থেকে -1 কিংবা +1 এটার ভেতরে থাকবে, এর বাইরে যাবে না। এখন -1 এটাও কিন্তু একটা ফাইনাইট ভ্যালু, +1 এটাও একটা ফাইনাইট ভ্যালু। তার মানে সাইন ইনফিনিটি এটা কিন্তু একটা ফাইনাইট ভ্যালু, কিন্তু আমি জানি না যে এক্স্যাক্টলি সাইন থেটার ভ্যালু -1, 0 নাকি +1। যেহেতু আমি এক্স্যাক্টলি বলতে পারছি না সাইন ইনফিনিটির ভ্যালু এক্স্যাক্টলি কত, সে কারণে আমরা বলবো যে সাইন ইনফিনিটির ভ্যালু ফাইনাইট কিন্তু আনডিফাইন্ড। তাহলে এই যে আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম করলাম, এই ফোরিয়ে ট্রান্সফরমেশনের রেজাল্টে আমরা একটা আনডিফাইন্ড ভ্যালু পেয়েছি। আনডিফাইন্ড ভ্যালু মানেই কিন্তু একটা ইনভ্যালিড রেজাল্ট তৈরি হয়েছে। কেন? সেটা কিন্তু আমরা আগেই বলেছি। সেটা কি বলেছি? যে যেহেতু এই সিগন্যালটা এ নট, এই টাইম ডোমেন সিগন্যালটা এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল নয়, অর্থাৎ আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারবো না, যেটা আমরা এখানে প্রমাণ করে দেখালাম যে আসলেই এখানে ব্যবহার করা গেল না। কেননা এটা একটা ইনভ্যালিড রেজাল্ট দিয়ে দিয়েছে, এখানে একটা আনডিফাইন্ড একটা রেজাল্ট আমরা পেয়েছি। সে কারণে আমরা এখানে এ নটের জন্য আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারবো না। সেই কারণে আমরা কি করব? কনভেনশনাল মেথডে অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা ব্যবহার করে এই রেজাল্টটা করা গেল না, তাহলে আমাদের আনকনভেনশনাল অ্যাপ্রোচে যেতে হবে। সেই আনকনভেনশনাল অ্যাপ্রোচটা কি? আমরা দুটা ফর্মুলার সাথে পরিচিত হয়েছি, একটা হচ্ছে ফোরিয়ে ট্রান্সফর্ম। তাহলে ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কোনো উত্তর পাইনি, ভ্যালিড কোনো উত্তর পাইনি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম, এই ফর্মুলাটা ব্যবহার করে দেখব যে এই ফর্মুলা থেকে কোনো উত্তর পাওয়া যায় কিনা। তাহলে এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনে কিন্তু এক্স জে ওমেগা এটা কিন্তু গিভেন, অর্থাৎ এটা দেওয়া থাকবে। এখান থেকে আমাদের এক্স অফ টি বের করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে এক্স অফ জে ওমেগা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেশন করতে হলে এক্স জে ওমেগা এটা দেওয়া থাকতে হবে এবং আমরা এক্স অফ টি এর ভ্যালু ক্যালকুলেট করব। কিন্তু আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমে কিন্তু তা বলা হয়নি। আমাদের প্রবলেমে বলা হয়েছে যে এক্স অফ টি অর্থাৎ একটা টাইম ডোমেন সিগন্যাল দেওয়া আছে, এই যে এ নট,
এটা কিন্তু এক্স অফ টি একটা টাইম ডোমেন সিগন্যাল, এটা দেওয়া আছে। আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে এই এ নটের এক্স ওমেগা অর্থাৎ ফোরিয়ে ট্রান্সফর্ম। কিন্তু ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনের বিপরীত কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা এক্স ওমেগা দেওয়া থাকবে, সেখান থেকে এক্স অফ টি বের করবো। কিন্তু আমাদের এখানে তো কোনো এক্স ওমেগা দেওয়া নাই, আমাদের এখানে বরং এক্স অফ টি দেওয়া আছে, এক্স অফ ওমেগার ভ্যালু ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তাহলে কি করতে হবে? এক্স ওমেগার ভ্যালু ধরে নিতে হবে। তাহলে আমরা তাই করলাম যে এক্স ওমেগার একটা ভ্যালু আমরা ধরে নিলাম, এক্স ওমেগার ভ্যালু একটা ধরে নিলাম। এখন কিভাবে ধরে নিব? প্রথমত আমরা যখন এক্স অফ টি এর ভ্যালু এ নট নিয়েছিলাম তখন কিন্তু আমরা একটা ইনভ্যালিড রেজাল্ট পেয়েছিলাম। তার মানে এক্স অফ টি একটা ডিসি ভ্যালুর জন্য কিন্তু আমরা ফাইনাইট রেজাল্ট পাবো না, একটা ভ্যালিড রেজাল্ট পাবো না। তাহলে কি করতে হবে? এই ডিসি ভ্যালুর সাথে একটা এলিমেন্টারি ফাংশন এখানে নিয়ে আসতে হবে। কারণ এলিমেন্টারি ফাংশন কি? আমরা তিন ধরনের এলিমেন্টারি ফাংশনের সাথে পরিচিত। একটা হচ্ছে ডেল টি, ইউনিট ইম্পালস ফাংশন, একটা হচ্ছে ইউটি, এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, আর একটা হচ্ছে আরটি, ইউনিট র্যাম্প ফাংশন। ঠিক আছে? এখন এর মধ্যে আমরা যদি ইউটি ব্যবহার করি তাহলে ইউটির করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন সেটা যদি আমরা এ নটের সাথে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এ নটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ধরি আমি এ নটের ভ্যালু 2, ডিসি ভ্যালু এ নটের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর সাথে এই ইউ অফ টি এটার যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন, ধরি এটার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন হচ্ছে ইউ অফ ওমেগা। তাহলে আমাদের এ নট এটা যদি আমরা এই এলিমেন্টারি ফাংশন ইউ ওমেগার সাথে, ক্যাপিটাল ইউ ওমেগার সাথে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এ নটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই এলিমেন্টারি ফাংশন ব্যবহার করা যাবে না। এবার আসি আরটি। আরটির ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। এই ইউনিট র্যাম্প ফাংশনকে আমরা যদি ডিসি ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করি তাতেও আমাদের এই এ নটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ফাংশনের ভ্যালু তো চেঞ্জ করে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। একটা প্রবলেমে দেওয়া আছে এ নটের ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। এখন আমি সেই এ নটের ভ্যালুটাকে ক্যালকুলেট করার জন্য, ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করার জন্য তার সাথে এমন একটা ফাংশনকে মাল্টিপ্লাই করলাম যে ফাংশনটা আমাদের এই 2 অর্থাৎ গিভেন ভ্যালুসটাকেই চেঞ্জ করে ফেলছে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। সে কারণে আমরা ইউটি কিংবা আরটি দুটার কোনোটাকেই আমরা ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করতে পারি কি? একমাত্র ডেল টি। তাহলে ডেল টি এর করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন আছে সেটা হচ্ছে ডেল ওমেগা। তাহলে ডেল ওমেগাকে কেবলমাত্র আমরা এ নটের সাথে মাল্টিপ্লাই করতে পারি ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তাহলে এখানে আমরা তাই করেছি। আমরা যেহেতু আমরা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশন করব, অর্থাৎ আমাদের এখানে এক্স ওমেগার ভ্যালু দেওয়া থাকতে হবে, আমাদের এখানে দেওয়া নেই, সে কারণে আমরা এটাকে ধরে নিয়েছি। কিভাবে ধরে নিয়েছি? আমাদের তিনটা এলিমেন্টারি ফাংশন ছিল, আমরা যে কোনো একটা এলিমেন্টারি ফাংশনকে র্যান্ডমভাবে পিক করিনি। ঠিক আছে? আমরা লজিক্যালি সেটা জাজ করেছি যে আমরা যদি ইউটি বসাই তাহলে এ নটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আমরা যদি আরটি বসাই এ নটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কেবলমাত্র ডেল ওমেগা যদি বসাই তাহলেই কেবলমাত্র এ নটের ভ্যালু চেঞ্জ হবে না। কেননা 1 এর সাথে আমি যদি 2 কে মাল্টিপ্লাই করি তাহলে যা ছিল তাই থাকছে, তাহলে ভ্যালু চেঞ্জ হচ্ছে না। সে কারণেই এই ডেল ওমেগাটাকে এ নটের সাথে মাল্টিপ্লাই করা হলো। ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এক্স ওমেগার পরিবর্তে আমরা এক্স ওমেগার যে ভ্যালু ধরে নিয়েছি সেই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিলাম। সাবস্টিটিউট করে দেওয়ার পরে এখানেও একই কথা প্রযোজ্য। এখানে যেহেতু ওমেগার সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম করছি। এটা হচ্ছে ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশন। আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশন করে দেখেছি, সেটাতে কোনো লাভ হয়নি। সে কারণে আমরা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে চেষ্টা করতে চাই উল্টা করে আমরা এক্স অফ টি এর জন্য এক্স ওমেগা ক্যালকুলেট করতে পারি কি না। তাহলে এখানে ইনভার্স ফোরিয়ে ট্রান্সফরমেশনে আমরা এক্স ওমেগার ভ্যালু যেটা ধরেছি সেটা আমরা এখানে বসালাম। বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওমেগার সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেট করতে হবে
তাহলে এখানে ওমেগা টার্ম কোথায় কোথায় আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ডেল ওমেগা, এখানে একটা ওমেগা টার্ম আছে, আর এখানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এখানেও একটা ওমেগা টার্ম আছে। তার মানে এখানে দুটো টার্মে ওমেগা আছে, অর্থাৎ দুটো টার্মের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা একটু কঠিন হয়ে যাবে, ইউভি মেথড হয়তো অ্যাপ্লাই করার প্রয়োজন লাগতে পারে, কিন্তু এত কমপ্লেক্সিতে আমরা যাব না। আমরা প্রথম যে অঙ্কটা ডেল টির ক্ষেত্রে করেছি, সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি যে যদি ডেল ফাংশন অর্থাৎ ইউনিট ইম্পালস ফাংশন থাকে, তাহলে কিন্তু সেটার সাথে আমরা শিফটিং প্রপার্টি অর্থাৎ ডেল টি এর সাথে যে শিফটিং ইউনিট থাকবে, সেই শিফটিং ইউনিট দিয়ে কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল টার্মের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে দিতে পারি। এক্সপোনেনশিয়াল টার্মের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে দিতে পারি। এতে সুবিধা হচ্ছে দুইটা টার্মের ইন্টিগ্রেশনের মধ্যে একটা টার্ম বাদ চলে যাবে, একটা টার্ম থাকবে, ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। এই ছিল আমাদের উদ্দেশ্য। এখন এখানে আমরা তাই করব। আসলে এখানে আমাদের ডেল ওমেগা আছে, ডেল ওমেগার সাথে আমরা শিফটিং ইউনিট হিসেবে নিয়ে আসলাম 0। এতে আমাদের সিগন্যালের কোনো পরিবর্তন হয়নি, কেননা ডেল ওমেগা অরিজিনে আছে। এটাকে আমি যদি 0 ইউনিট শিফট করি, তাহলে সিগন্যালটা ডানেও যাবে না, বামেও যাবে না, অরিজিনেই থাকবে। এই 0টা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এই 0টা যাতে আমাদের এই এক্সপোনেনশিয়ালের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে দিতে পারে। তাহলে এখানে 0টা কি করবে, এক্সপোনেনশিয়ালের ভ্যারিয়েবল ওমেগাকে রিপ্লেস করে দেবে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আগে আমরা যখন প্রথম অঙ্কটা করেছিলাম, তখন আমরা দেখেছি যে এই টি0টা, এখানে যে শিফটিং ইউনিট টি0 আছে, সেটা আমাদের ভ্যারিয়েবল টিকে রিপ্লেস করেছে, এক্সপোনেনশিয়ালের ভ্যারিয়েবল টিকে রিপ্লেস করেছে, এবং আমরা এই টি এর পরিবর্তে টি0কে এখানে সাবস্টিটিউট করেছি। তাহলে ওইখানে কেন আমরা 0 দিয়ে ওমেগাকে সাবস্টিটিউট করব? টিকে সাবস্টিটিউট করার কথা ছিল না কি? এটার উত্তর হচ্ছে যে এই সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এই সিগন্যালটার হচ্ছে একটা টাইম ডোমেন সিগন্যাল। এই সিগন্যালটা হচ্ছে একটা টাইম ডোমেন সিগন্যাল, এবং এই টাইম ডোমেন সিগন্যালের ফাংশন কিন্তু টি এর সাপেক্ষে এই ডেল, ঠিক আছে? তার মানে ডেলটা হচ্ছে টি এর ফাংশন। ওকে, তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে টি, কিন্তু আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে এই ক্যালকুলেশনটা করছি, তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ওমেগার সাপেক্ষে। তার মানে ভ্যারিয়েবলটা হয়ে গেল কিন্তু ওমেগা, ভ্যারিয়েবলকে সে রিপ্লেস করবে। তাহলে এখানে আমরা ধরি যে এখানে আমাদের শিফটিং ইউনিট ওমেগার সাথে শিফটিং ইউনিট আছে ওমেগা নট, যে ওমেগা নটের ভ্যালু হচ্ছে 0। এই 0 দিয়ে আমরা এই ওমেগাটাকে রিপ্লেস করে দিব, টিকে নয়, টিকে রিপ্লেস করবো না, ওমেগাকে রিপ্লেস করবো। তাহলে ওমেগাকে রিপ্লেস করলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি, ওমেগাকে রিপ্লেস করলে আমরা এখানে 0 না, এখানে টি যেমন ছিল তেমন থাকবে। আমরা এখানে ওমেগাকে রিপ্লেস করলে আমরা এখানে 0 পাবো। এখানে টি যেমন ছিল তেমন থাকবে, আমরা ওমেগাকে রিপ্লেস করছি। তাহলে ওমেগাকে রিপ্লেস করলে আমরা এখানে পাচ্ছি যে ই টু দি পাওয়ার 0। তাহলে এখানে ডেল ওমেগা যেমন ছিল তেমন আছে, তার সাথে ই টু দি পাওয়ার 0 চলে এসছে, কেননা 0 দিয়ে আমরা টি এবং জে এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করছি, তার মানে ই টু দি পাওয়ার 0। আর আমরা জানি ই টু দি পাওয়ার 0-র ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 দিয়ে ডেল ওমেগাকে মাল্টিপ্লাই করলে ডেল ওমেগাই থেকে যাচ্ছে। আর ডেল ওমেগাকে আমরা যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমরা টোটাল এরিয়াটা ক্যালকুলেট করতে পারি। টোটাল এরিয়া অফ ডেল ওমেগা অথবা ডেল টি একই কথা। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1। আমরা জানি যে ইউনিট ইম্পালস ফাংশন, হোক সেটা টাইম ডোমেনে, হোক সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে, তার এরিয়াটা কিন্তু 1। তাহলে এখান থেকে আমরা টোটাল এরিয়া 1 পেলাম। তাহলে এটা a0 ডিভাইডেড বাই 2π ইন্টু 1। তাহলে এখান থেকে আমরা a0 ডিভাইডেড বাই 2π পাচ্ছি। এখন এই যে a0 ডিভাইডেড বাই 2π, এটা খুব সহজ। এই 1 ডিভাইডেড বাই 2π এটা হচ্ছে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ছিল। আর এই a0টাকে আমরা প্রথমেই ক্যালকুলেশনের আগে ডিসি টার্মটাকে বাইরে নিয়ে এসেছি। এই যে a0 ডিভাইডেড বাই 2π টার্ম এটা থেকে গেছে, আর ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়েছে 1। তাহলে এখান থেকে আমরা এটা বের করলাম যে এটা x অফ t এর ভ্যালু a0 ডিভাইডেড বাই 2π, এটা আমরা পেলাম।
কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু তা ছিল না। আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের একটা টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ টি দেওয়া আছে, সেটার ভ্যালু হচ্ছে এ নট। আমাদের ক্যালকুলেট করতে হবে এক্স ওমেগার ভ্যালু। আমাদের বলা হচ্ছিল, কোয়েশ্চেনে বলা হচ্ছিল যে এক্স ওমেগা ইকুয়াল টু হোয়াট, কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা এক্স অফ টির ভ্যালুই পেলাম। এক্স অফ টির ভ্যালু এ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই আমরা পেয়েছি। অর্থাৎ আমরা কি করেছি আসলে, আমাদের এখানে প্রশ্নে ছিল এক্স অফ টি দেওয়া আছে, সেটার জন্য আমরা যাতে এক্স ওমেগা ক্যালকুলেট করি। এখন যেহেতু আমাদের এ নট এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়, সে কারণে আমরা এক্স ওমেগার ফর্মুলাতে বসিয়ে কোনো রেজাল্ট পাইনি, যে কারণে আমরা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম করেছি। ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম দ্যাট মিনস আমরা এক্স ওমেগার ভ্যালু ধরে নিয়েছি। এক্স ওমেগার ভ্যালু আমরা ধরে নিয়েছি। কত ধরে নিয়েছি? এ নটের সাথে আমরা লজিক্যালি এমন একটা এলিমেন্টারি ফাংশনকে মাল্টিপ্লাই করেছি যেটা আমাদের এ নটের ভ্যালুকে চেঞ্জ করবে না। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, এ নটের সাথে ডেল ওমেগাকে মাল্টিপ্লাই করলে আমরা এখান থেকে একটা টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ টি পেয়েছি। এক্স অফ টি পেয়েছি। এক্স অফ টি এর ভ্যালু কত পেয়েছি? এই যে এই ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল এক্স ওমেগা আমরা ধরেছি এ নট ডেল ওমেগা, এটার করসপন্ডিং এক্স অফ টি আমরা পেয়েছি ক্যালকুলেশন করে এ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই। তাহলে এ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই। আমাদের ফর্মুলাতে চেয়েছে যে এক্স অফ টি এর ভ্যালু এ নট, সেখানে কিন্তু টোয়াইস পাই ছিল না, তাহলে টোয়াইস পাইকে বাদ দিতে হবে উভয় পক্ষ থেকে। তাহলে আমরা এখানে টোয়াইস পাইকে বাদ দিচ্ছি ডান পাশে বা পাশে দুপাশেই। তাহলে উভয় পক্ষকে টোয়াইস পাই দিয়ে মাল্টিপ্লাই করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোয়াইস পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাদের কোয়েশ্চেনে যে এ নটের এক্স ওমেগার ভ্যালু চাওয়া হচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ নট টোয়াইস পাই, এই যে বাইরে একটা টোয়াইস পাই আছে, টোয়াইস পাই এ নট ডেল ওমেগা। তাহলে এটাই হচ্ছে আমাদের এ নটের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল, অর্থাৎ এক্স ওমেগার ভ্যালু। এই হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা উভয় পক্ষে টোয়াইস পাই মাল্টিপ্লাই করে আলটিমেটলি এ নটের ফোরিয়ে ট্রান্সফর্ম আমরা এই ভ্যালুটা পেলাম। এখন এ নট যেহেতু একটা ডিসি ভ্যালু, আমরা ডিসি ভ্যালু 2, 3, 4, 5 যা ইচ্ছা বসাতে পারি। আমরা যদি একটা ডিসি ভ্যালু এখানে বসিয়ে দেখি যে কেমন আসে, তাহলে এ নটের ভ্যালু আমরা 4 ধরলাম। তাহলে 4 যদি আমরা এখানে বসাই তাহলে টোয়াইস পাই এ নট ছিল, তাহলে এ নটের পরিবর্তে আমরা 4 বসালাম। 4 বসিয়ে আমাদের রেজাল্ট আসছে 8 পাই টেল ওমেগা। তাহলে 4 এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল হচ্ছে এটা, এটাই হচ্ছে ফোরিয়ে ট্রান্সফর্ম। আশা করি বোঝা গেছে। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথে যেটা আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি। এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যেটার সাথে ইউ অফ টি একটা ইউনিট স্টেপ ফাংশন দেওয়া আছে, মাল্টিপ্লাই করা আছে। এখন এই ফাংশনের ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ এক্স ওমেগার ভ্যালু বের করতে হবে। তার মানে আমাদের টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ টি হচ্ছে এই সিগন্যাল যেখানে এর ভ্যালু গ্রেটার দ্যান 0। এখন এ হচ্ছে এক্সপোনেন্ট, এর ভ্যালু কিন্তু অনেক ধরনের হতে পারে। 3 ধরনের পসিবিলিটি আছে এর ভ্যালু। যেমন আমরা যদি একটা কেস চিন্তা করি যে এর ভ্যালু গ্রেটার দ্যান 0, এটা হতে পারে। 2 নাম্বার সিচুয়েশন, এর ভ্যালু লেস দ্যান 0 হতে পারে। 3 নাম্বার সিচুয়েশন, এর ভ্যালু ইকুয়াল টু 1 হতে পারে। এই যে এক্সপোনেন্ট, এই এক্সপোনেন্টের 3 ধরনের ভ্যালু হতে পারে। যেহেতু এর ভ্যালু দেওয়া নেই, বলা নেই, তাহলে এখানে এর 3 ধরনের ভ্যালু হতে পারে। a ইজ গ্রেটার দ্যান 0, a ইজ লেস দ্যান 0, অথবা a ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে ভেতরে বলেছি a ইজ গ্রেটার দ্যান 0, কিন্তু কোয়েশ্চেনে কিন্তু এর ভ্যালু বলা নেই। যদি কোয়েশ্চেনে এর ভ্যালু উল্লেখ করা না থাকে যে a কি গ্রেটার দ্যান 0,
এ কি লেস দেন জিরো নাকি এ ইকুয়াল টু জিরো, যদি এভাবে কোনো ভ্যালু উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু আমাদের এই তিনটা সিচুয়েশনের জন্যই এক্স ওমেগার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা ধরে নিয়েছি যে এ ইজ গ্রেটার দ্যান জিরো, তার জন্য আমরা ক্যালকুলেট করেছি। কিন্তু যদিও আমাদের কোয়েশ্চেনে কোনো কেস কিন্তু বলা নেই, তার মানে আমাদের তিনটাই করতে হবে আসলে। তাহলে সবার প্রথমে আমরা দেখে নিব যে এই ফাংশনটা আদৌ একটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন কিনা। যেমনটা আমরা এ নটের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি যে এ নট এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন, ঠিক তেমনি এটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন কিনা। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন। যদি এর ভ্যালু আমরা পজিটিভ ধরি, যেমন এখানে ধরা আছে, তাহলে এটা কেমন হবে আসলে। আমরা একটা সিগন্যাল ড্র করবার চেষ্টা করি। তাহলে টাইম ডোমেনে টাইম এক্সিসে আমরা নিই এবং এখানে অ্যামপ্লিটিউড অথবা ভোল্টেজ এক্সিস আছে। তাহলে এখানে আমাদের ইউ অফ টি, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, যেহেতু ইউ অফ টির সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে। তাহলে টাইম যখন জিরো, যখন টি এর ভ্যালু যখন জিরো, তখন ই টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস 1 ইন্টু 1, দ্যাট মিনস আমাদের এই টোটাল ফাংশনটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এখন যত আমি টাইম যত বাড়াতে থাকবো তত, যেহেতু এটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল, সুতরাং এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড এক্সপোনেনশিয়ালি ডিকে হতে থাকবে, এভাবে ডিকে হতে থাকবে, কমতে থাকবে। তার মানে টাইম যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে তখন এই টোটাল সিগন্যাল ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি, এই সিগন্যালটা টোটাল অ্যামপ্লিটিউড, সিগন্যালটার ভ্যালু এটা কিন্তু জিরোর দিকে অ্যাপ্রোচ করতে থাকবে। এই যে রিলেশনশিপ, এটাকে আমরা বলি কনভার্জিং রিলেশনশিপ, অর্থাৎ যার জন্য আমাদের ভ্যালুটা ফাইনাইট হবে। যেমন এখানে এর ভ্যালু, এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে জিরো কিংবা লেস দেন জিরো এটা কিন্তু একটা ফাইনাইট ভ্যালু, অর্থাৎ যখন ফাইনাইট হবে, ফাইনাইটের দিকে অ্যাপ্রোচ করছে, তখন সেটাকে আমরা বলবো কনভার্জিং। ঠিক আছে, তাহলে এখানে যদি এই যে বিষয়টা, এখান থেকে আমরা দেখছি যে এটা কনভার্জ করেছে, অর্থাৎ ফাইনাইট হয়েছে, সুতরাং এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে সিগন্যালটা আসলে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল। সেই কারণে আমরা কিন্তু এখানে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন অ্যাপ্লাই করিনি, সরাসরি ফর্মুলাতে এটা বসিয়ে দিয়েছি। কেননা আমরা জানি যে এটা যেহেতু নেগেটিভ এক্সপোনেনশিয়াল, সুতরাং এটা কনভার্জিং নেচারের, আর কনভার্জিং নেচারের সিগন্যাল মানেই সেটা ইন্টিগ্রেবল, অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল। তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন, এটা দেখে আমরা বলতে পারি যে সিগন্যালটা আসলে কনভার্জিং নেচারের, অর্থাৎ অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল। এবং সে কারণেই আমরা সরাসরি আসলে ফর্মুলাতে বসিয়েছি। তবে আপনারা যদি চান তাহলে আমাদের যে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশন, সেই কন্ডিশনে বসিয়েও এইটা চেক করতে পারেন যে আদৌ এই সিগন্যালটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল কিনা। আমরা যে ফর্মুলা এ নটের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, সেই একই ফর্মুলাতে আপনারা এই ফর্মুলাতে আপনারা বসিয়ে দেখতে পারেন যে এটা আদৌ আমাদের অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন হয় কিনা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফর্মুলাতে অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাতে এক্স অফ টির পরিবর্তে এক্স অফ টির যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করে নিলাম। আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের এখানে লিমিট কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লিমিট, কিন্তু এখানে একটা ইউ অফ টি আছে, অর্থাৎ ইউনিট স্টেপ ফাংশন আছে। আমরা জানি ইউনিট স্টেপ ফাংশন দেখতে কেমন। ইউনিট স্টেপ ফাংশন হচ্ছে, এই হচ্ছে আমার ইউনিট স্টেপ ফাংশন। আমরা জানি ইউনিট স্টেপ ফাংশন দেখতে কেমন। জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আর জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে 0, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইউ অফ টির কিন্তু ভ্যালু নেই, অর্থাৎ 0 ভ্যালু। তাহলে এই 0টা যদি আমি ইন্টিগ্রেশনে বসাই তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু 0 হয়ে যাবে। সে কারণে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট না করে
আমরা পরবর্তী ভ্যালু ক্যালকুলেট করব, পরবর্তী লিমিট ক্যালকুলেট করব, অর্থাৎ 0 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে আমরা তাই করলাম, এখানে আমাদের লিমিট ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই লিমিটটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই লিমিটটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে 0 এটা একটা লিমিট, আবার 0 থেকে প্লাস ইনফিনিটি এটা একটা লিমিট। তাহলে যেহেতু এখানে ইউ অফ টি আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইউ অফ টির অ্যামপ্লিটিউড কিন্তু 0। তাহলে এখানে আমাদের ইউ অফ টির 0 বসালে টোটাল ইন্টিগ্রেশনটা কিন্তু 0 হয়ে যাবে, টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু 0 হয়ে যাবে। সেই কারণে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই লিমিটটাকে আমরা কনসিডার করি নাই। আমরা কি করেছি, 0 থেকে প্লাস ইনফিনিটি যেখানে আমাদের ইউ অফ টির অ্যামপ্লিটিউড হচ্ছে 1, কেবলমাত্র সেই লিমিটটাই আমি কনসিডার করেছি। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টির অ্যামপ্লিটিউড 1, এই অ্যামপ্লিটিউডটা আমি এখানে বসিয়েছি 1 ইন্টু, এই অ্যামপ্লিটিউডটা আমরা এখানে বসালাম। এটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এটি গিভেন ভ্যালুস, আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তাহলে এখানে আমাদের ই এর পাওয়ার যেহেতু, তাহলে পাওয়ার যোগ হবে, আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার এটি প্লাস জে ওমেগা, আর দুটাতেই টি আছে, তাহলে টিটাও আমরা কমন নিয়ে নিলাম, অর্থাৎ মাইনাস টি আমরা কমন নিয়েছি। কমন নেওয়ার পর আলটিমেটলি আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, আর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর ইন্টিগ্রেশন, মাইনাস এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি 1 ডিভাইডেড বাই মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এই ভ্যালুটা আমরা পাবো। আমাদের এখানে এম এর ভ্যালু হচ্ছে এ প্লাস জে ওমেগা, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস এম, এটা নিচে চলে আসলো, আর ই টু দি পাওয়ার মাইনাস এম টি এটা যেমন ছিল তেমনই থেকে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে আপার লিমিট প্লাস ইনফিনিটি এবং লোয়ার লিমিট 0 এটা বসানো। তাহলে আমরা এখানে তাই করছি, আপার লিমিট প্লাস ইনফিনিটি, লোয়ার লিমিট 0, এটা দিয়ে টিকে রিপ্লেস করে দিব আমরা। তাহলে তাই করলাম আমরা, ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস জে ওমেগা এটার সাথে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই টোটালটা যখন ইনফিনিটি দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা টোটাল কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ফার্স্ট টার্মে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই হচ্ছে সেই ফর্মুলার মাইনাস, আর এখানে লোয়ার লিমিট হিসেবে আছে 0, তার মানে টি এর পরিবর্তে আমরা 0 বসাবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এই টোটালটা আমাদের এই ইনফিনিটির পরিবর্তে এখন আমাদের যেহেতু আমরা 0 বসাচ্ছি, টি এর পরিবর্তে 0 বসাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস জে ওমেগা ইন্টু 0, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 0। আমরা জানি ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনভার্স যেহেতু, সুতরাং 1 বাই আকারে চলে আসবে। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু ইনফিনিটি, এটা আমরা এখানে সাইড নোটে লিখে রাখতে পারি। সাইড নোটে ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফাইনাইট টার্ম সেই এক্সপোনেনশিয়ালকে মাল্টিপ্লাই করা হয়েছে, দ্যাট মিনস ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইনফিনিটি, দ্যাট মিনস এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু যেহেতু ইনফিনিটি, তাহলে এই টোটালটাকে আমরা ইনফিনিটি লিখতে পারি। আমরা জানি 1 ডিভাইডেড বাই ইনফিনিটি অথবা এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, 0 মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা -1 পাচ্ছি, আর বাইরে একটা -1 ইতিমধ্যে আছে, তাহলে মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই হয়ে গেল, দ্যাট মিনস আমাদের প্লাস চলে আসছে। তাহলে আমরা কেবলমাত্র যদি কেস 1টা কনসিডার করি, তাহলে আমাদের কিন্তু এই ভ্যালুটা আমরা পাবো 1 ডিভাইডেড বাই এ প্লাস জে ওমেগা, যখন এর ভ্যালু গ্রেটার দ্যান 0। কিন্তু আরও দুটা ভ্যালু কিন্তু রয়ে গেছে, এর এক্সপোনেন্টের আরও দুটা ভ্যালু রয়ে গেছে, যেখানে এর ভ্যালু লেস দ্যান 0, এর ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি এই জিনিসটা এভাবে চিন্তা করি যে আমরা
আমরা একটা নতুন পেজ নিয়ে এই জিনিসটা করবার চেষ্টা করি। আমাদের এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউ অফ টি আছে, তাহলে এখানে আমাদের সেকেন্ড কেস অর্থাৎ যখন আমাদের এর ভ্যালু লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ, তাহলে আমরা যদি এখানে এর ভ্যালু নেগেটিভ বসাই তাহলে কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এটি হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এ টু দি পাওয়ার এটি ইউ অফ টি চলে আসছে। তাহলে এটাকে যদি আমরা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশনে বসাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আদৌ আমাদের অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন কিনা, অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফরমেশনের ভ্যালু এখানে বসানো যাবে কিনা। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে গ্রাফটা, সেই গ্রাফটাও বসিয়ে দেখতে পারি যে এটা আসলে কনভার্জ করে কিনা নাকি ডাইভার্জ করে। তাহলে এখানে ইউ অফ টি আছে, তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 1, টি ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এই অবস্থায় ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বলবো না, মিনিমাম অ্যামপ্লিটিউড বলবো, কেননা যখন টি এর ভ্যালু বাড়তে থাকবে তখন এই সিগন্যালটার অ্যামপ্লিটিউডও কিন্তু বাড়তে থাকবে, কেননা এটা পজিটিভ এক্সপোনেনশিয়াল, এবং এটা এক্সপোনেনশিয়ালি ডিকে হবে না, বরং এক্সপোনেনশিয়ালি উপরের দিকে বাড়তে থাকবে। কিভাবে, কত পর্যন্ত বাড়বে? যখন টি এর ভ্যালু ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে তখন এই সিগন্যালের অ্যামপ্লিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে টি এর ভ্যালু যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে তখন সিগন্যালের অ্যামপ্লিটিউডও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এই যে রিলেশনশিপ, এটাকে আমরা বলি ডাইভার্জিং রিলেশনশিপ। এক্ষেত্রে আমাদের রেজাল্টটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, সেই কারণে এটা হচ্ছে নন অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল নয়, কেননা এটা ডাইভার্জ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা ভ্যালু বের করব। আর 3 নাম্বার যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে এর ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 বসালে আমাদের আসলে 1 চলে আসবে। তাহলে 1 চলে আসলে কেবলমাত্র ইউ অফ টির জন্য ক্যালকুলেট করতে হবে। আমরা জানি ইউ অফ টির ভ্যালু 1, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টির ভ্যালু 1। কেবলমাত্র আমরা লিমিটে যদি ভ্যালুটা বসাই তাহলেই আলটিমেটলি আমরা এটা বের করতে পারবো। এই হচ্ছে বিষয়। এখন এখানে যদি আমরা ইউ অফ টি না দিয়ে আমরা ইউ অফ মাইনাস টি ব্যবহার করি তাহলে কি হবে? তেমন কিছুই হবে না। বেসিক্যালি ইউ অফ টি এবং ইউ অফ মাইনাস টির মধ্যে আমরা পার্থক্য জানি। যখন ইউ অফ টি মানে হচ্ছে সিগন্যালটা রাইট সাইডেড সিকোয়েন্স, ডান দিকে আছে বাম দিকে নেই, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টি সিগন্যালটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। যখন এই সিগন্যালটাকে আমি টাইম রিফ্লেকশন করে দিচ্ছি, অর্থাৎ ইউ অফ মাইনাস টি করে দিচ্ছি, তখন সিগন্যালটার অ্যামপ্লিটিউড 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সিগন্যালটার অ্যামপ্লিটিউড হয়ে যাবে 1। তাহলে এই যে লিমিটটা আছে, এই লিমিটটা আমরা 0 থেকে প্লাস ইনফিনিটি ব্যবহার করেছি। যদি আমরা এখানে ইউ অফ মাইনাস টি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে 0। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্তই কেবলমাত্র ইউ অফ মাইনাস টি এর আমরা অ্যামপ্লিটিউড 1 পাবো। তখন 0 থেকে প্লাস ইনফিনিটির অ্যামপ্লিটিউড হয়ে যাবে 0। এইটুকু পার্থক্য নিয়ে আমরা আশা করি ক্যালকুলেশনটা করতে পারবো এবং সেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক্স অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি। তাহলে এখানে একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল আছে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি। এটার জন্য আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম আদৌ এক্সিস্ট করে কিনা সেটা আমাদের সবার প্রথমে চেক করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা এক্সিস্টেন্স অফ দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন সবার প্রথমে বসালাম, ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি। এখানে 2 আছে, এই 2টা আমরা এখন এক্সপ্লেন করব না, আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব।
স্কোয়ার যে টার্মটা এটা আমরা এখন ইউজ করব না। আচ্ছা, আমরা প্রথমেই অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন বসালাম। কন্ডিশন বসানোর পর খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটা একটা পজিটিভলি এক্সপোনেনশিয়াল সিগন্যাল, অর্থাৎ এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড এভাবে উপরের দিকে বাড়ছে এবং এটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে টাইম যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে তখন সিগন্যালটার অ্যামপ্লিটিউডও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তার মানে এই সিগন্যালটা হচ্ছে একটা ডাইভার্জিং নেচারের সিগন্যাল। তার মানে এখানে ফুরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করবে না, অর্থাৎ ফুরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা এক্ষেত্রেও ব্যবহার করতে পারছি না, এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। তাহলে এখানে আমরা এই অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির রেজাল্ট আমাদের চলে আসবে ইনফিনিটি। আমরা এখানে ক্যালকুলেশনটা করেও দেখতে পারি। আর এখানে যেটা দেখানো হয়েছে স্কোয়ার দিয়ে যেটা দেখানো হয়েছে এবং ইটি দিয়ে যেটা বোঝানো হচ্ছে যেটা হচ্ছে টোটাল এনার্জি। এখানে যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা দেখানো হচ্ছে সেই এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা যদি মড স্কোয়ার করি তাহলে এই ফাংশনের টোটাল এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে পারি। আর টোটাল এনার্জি যেহেতু ইনফাইনাইট চলে আসছে তার মানে সিগন্যালটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়। আর অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল যেহেতু নয় সুতরাং আমরা ফুরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আগের নিয়ম, অর্থাৎ আমরা যখন এ নট ক্যালকুলেট করেছিলাম, আমরা এখানে যে এ নট ক্যালকুলেট করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এটা আসলে অ্যাবসলিউটলি এ নট অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ছিল না, যে কারণে আমরা ফুরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা ব্যবহার করতে পারিনি। এবং সে কারণে আমরা ফুরিয়ে ট্রান্সফরমেশনের যখন ফর্মুলা ব্যবহার করেছিলাম তখন সেখান থেকে আমরা একটা ইনভ্যালিড রেজাল্ট পেয়েছি। কেন? কারণ এখান থেকে আমরা সাইন ইনফিনিটি পেয়েছি, যেটা একটা আনডিফাইন্ড রেজাল্ট দেয়, আনডিফাইন্ড ফাংশনটা। সে কারণে আমরা এখানেও আমাদের যে পজিটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন আছে যেটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয় সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ফুরিয়ে ট্রান্সফরমেশনের ফর্মুলা ব্যবহার করতে পারবো না। যদি করি তাহলে ইনভ্যালিড রেজাল্ট তৈরি হবে। তাহলে কি করা যায়? কনভেনশনাল মেথডে আমরা করতে পারবো না, আমাদের আনকনভেনশনাল মেথডে যেতে হবে। যে আনকনভেনশনাল মেথডটা হচ্ছে আমাদের ইনভার্স ফুরিয়ে ট্রান্সফরমেশন। আর ইনভার্স ফুরিয়ে ট্রান্সফরমেশন করতে হলেই আমাদের কিন্তু এক্স ওমেগার ভ্যালু ধরে নিতে হয়, এক্স ওমেগার ভ্যালু ধরে নিতে হয়। ঠিক আছে? তাহলে এক্স ওমেগার ভ্যালুটা আমরা ধরে নিব, কিন্তু ধরার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেহেতু আমাদের আগেরটাতেও আমরা দেখেছি যেহেতু এ নট এটা একটা নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন, এটা কিন্তু অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। এ নট একটা নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন, কিন্তু এটার সাথে এটাকে যদি আমরা ফুরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে চাই তাহলে এটার সাথে এমন একটা ফাংশনকে অ্যাড করতে হবে যেটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন। তাহলে আমরা জানি ডেল ওমেগা এটা কিন্তু অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন, কেননা আমরা দেখেছি যে ডেল ওমেগা, ডেল টি বলি অথবা ডেল ওমেগা যাই বলি না কেন এটার রেজাল্ট কিন্তু 1, কেননা এটা হচ্ছে তার টোটাল এরিয়া হচ্ছে 1। তার মানে ডেল টি অথবা ডেল ওমেগা এটা একটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন, যে কারণে একটা নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেবল করতে চাই, ফুরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে চাই, তাহলে তার সাথে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল একটা ফাংশনকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা তাই করেছিলাম যে এ নটের সাথে ডেল ওমেগাকে মাল্টিপ্লাই করে আমরা এক্স ওমেগার ভ্যালু ধরেছি, লজিক্যালি ধরে আমরা এক্স অফ টি এর ভ্যালু ক্যালকুলেট করেছি ইনভার্স ফুরিয়ে ট্রান্সফরমেশন এই মেথড ব্যবহার করে। এবং ব্যবহার করার পরে দেখলাম যে আমরা এখান থেকে একটা রেজাল্ট আমরা পেয়েছি। ঠিক তেমনি এখানেও আমরা তাই করব, যেহেতু এটা নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন সে কারণে আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল এক্স প্রাইম ওমেগা এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্স প্রাইম ওমেগা হচ্ছে এক্স ডট অথবা এক্স প্রাইম টি এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এইটা একটা নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন, এটাকে যদি ফুরিয়ে ট্রান্সফর্ম করতে হয় তাহলে তার সাথে অবশ্যই একটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন এক্স ওমেগা নিয়ে আসতে হবে, তাহলে আমরা এক্স ওমেগা নিয়ে আসলাম, এটার সাথে এক্স ওমেগা নিয়ে আসলাম। এবং যেহেতু এখানে এক্স ওমেগা নিয়ে এসছি তাহলে
এক্স ওমেগার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি আছে, একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল আছে। যখনই আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসব, তখন এই প্লাস ওমেগাটা ফ্রিকোয়েন্সি ডোমেনে এসে হয়ে যাবে মাইনাস ওমেগা। এই জিনিসটাই, এটা কিভাবে করা হলো সেটাই আসলে এখানে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, এটা নোট সেকশনে দেখানো হয়েছে। যে আমাদের একটা টাইম ডোমেন সিগন্যাল আছে এক্স অফ টি, এটার সাথে আমরা একটা কি করলাম, এটার সাথে আমরা একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল সিগন্যালকে মাল্টিপ্লাই করলাম, যেখানে পজিটিভ এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে প্লাস ওমেগা নট। তাহলে যখন ফোরিয়ে ট্রান্সফর্ম দিয়ে, ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে এই টাইম ডোমেন সিগন্যালটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব, তখন এক্স টির পরিবর্তে আমাদের চলে আসবে এক্স ওমেগা কিংবা এক্স জে ওমেগা, একই কথা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস ওমেগা আছে, পজিটিভ এক্সপোনেন্ট আছে। যখনই এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে, তখন এই প্লাস ওমেগাটা ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে হয়ে যাবে মাইনাস ওমেগা। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। ঠিক তেমনি এক্স অফ টি এর সাথে যদি একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভ এক্সপোনেন্ট মাইনাস ওমেগা নট আছে, তাহলে যখন এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব ফোরিয়ে ট্রান্সফরমেশনের মাধ্যমে, তাহলে এক্স অফ টি এর জন্য এক্স অফ টি এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেন আমরা পেলাম এক্স জে ওমেগা অথবা এক্স ওমেগা। আর এটার সাথে যেহেতু মাইনাস ওমেগা নট আছে, নেগেটিভ এক্সপোনেনশিয়াল আছে, এক্সপোনেন্ট আছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সেই নেগেটিভ এক্সপোনেন্ট হয়ে যাবে পজিটিভ এক্সপোনেন্ট, মাইনাস ওমেগা নট হয়ে যাবে প্লাস ওমেগা নট। এবার আমরা দেখি আমাদের এখানে কি আছে, আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। এবার আমরা দেখি আমাদের এখানে কি আছে। আমাদের এখানে ই টু দি পাওয়ার জে ওমেগা নট, এটা একটা নন অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন, এটাকে দিয়ে ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করা যাবে না। কি করতে হবে, এই ফাংশনটার সাথে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল একটা ফাংশনকে নিয়ে আসতে হবে, এটার সাথে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল একটা ফাংশনকে নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসি, যেমন ডেল টি, এটা একটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন, কেননা এটার রেজাল্ট, ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে 1। তার মানে এই যে এই ফাংশনটা, এটা একটা টাইম ডোমেন সিগন্যাল। এখানে আমাদের গিভেন সিগন্যাল ছিল এটা, এটার সাথে আমরা ডেল টিকে মাল্টিপ্লাই করেছি, কেননা ডেল টি অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল ফাংশন। তাহলে এখানের সাথে আমরা কি করলাম, এটাকে আমরা যখন ফোরিয়ে ট্রান্সফর্ম করব, তাহলে ডেল টির করসপন্ডিং ফোরিয়ে ট্রান্সফর্ম হচ্ছে ডেল ওমেগা। এবং এখানে আমাদের যেহেতু পজিটিভ এক্সপোনেন্ট প্লাস ওমেগা আছে, ওমেগা নট আছে, তাহলে এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে হয়ে যাবে মাইনাস ওমেগা নট। ঠিক তেমনি এখানে যদি আমাদের মাইনাস ওমেগা নট হতো, তাহলে সেটা হয়ে যেত প্লাস ওমেগা নট। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা দেখলাম, আমাদের এখানে যেরকম এক্স অফ টি ছিল, আমাদের এখানে আছে ডেল টি। এই জিনিসটাই আমরা এখানে করেছি, যে আমরা ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এর সাথে ডেল টি নিয়ে এসেছি, এবং তাকেই মূলত আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম করে ডেল ওমেগা মাইনাস ওমেগা নট, এই জিনিসটা আমরা নিয়ে এসেছি। এটাকে আমরা ধরেছি যে এটা আমরা ইনভার্স ফোরিয়ে ট্রান্সফর্ম করব যেহেতু, সুতরাং আমাদের একটা এক্স প্রাইম ওমেগা প্রয়োজন। তাহলে আমরা এখানে তাই করলাম, এক্স প্রাইম ওমেগার জায়গায় আমরা ডেল ওমেগা মাইনাস ওমেগা নটকে আমরা সাবস্টিটিউট করে দিলাম। আমাদের এখানে ফর্মুলাতে ই টু দি পাওয়ার জে ওমেগা নটটি আছে, ই টু দি পাওয়ার জে ওমেগা নটটি আছে। এখানে যে ওমেগা নট লিখেছি সেটা আপাতত লিখছি না, সেটা আপাতত বাদ দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওমেগার সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এখন এখানে ওমেগা টার্ম আছে ইন্টিগ্রেশনের ভেতরে, এরকম কটা টার্ম আছে, ওমেগা এই ভ্যারিয়েবলটা আছে এখানে ডেলের সাথে আছে আর ই টু দি পাওয়ারের সাথে আছে, তার মানে দুটো টার্ম নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, যে কারণে যেহেতু ডেল আছে, সুতরাং আমরা ইউনিট ইম্পালস ফাংশনের সেই প্রপার্টিটা ইউজ করব, শিফটিং প্রপার্টি। অর্থাৎ এই শিফটেড ইউনিট ওমেগা নট, এটা দিয়ে আমরা ভ্যারিয়েবল ওমেগাকে রিপ্লেস করে দেব, এক্সপোনেনশিয়ালের ভ্যারিয়েবল ওমেগাকে রিপ্লেস করে দেব। করে দিলে কি হবে, ওমেগাটা হয়ে যাবে ওমেগা নট।
ওমেগাটা হয়ে গেল, এখানে ওমেগা ছিল, ওমেগাটা হয়ে গেল ওমেগা নট। এই হচ্ছে আমাদের বিষয়। এখন এখানে ওমেগা নট চলে আসছে। এখন আমরা ডেলের ওমেগার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। তাহলে এখানে ই টু দি পাওয়ার যে ওমেগা নট টিতে এখানে কোনো ওমেগা টার্ম নেই। ওমেগা আর ওমেগা নট কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি, এটাতে কোনো ওমেগা টার্ম নেই বলে এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে ইন্টিগ্রেশনের শুরুতেই আমরা কনস্ট্যান্ট টার্মকে বাইরে নিয়ে আসবো, এনে ভেতরের যে টার্মটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে বাইরে আমাদের ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা কনস্ট্যান্ট আকারে আছে। আর ভেতরে আমাদের ডেল ওমেগা মাইনাস ওমেগা নট ডি ওমেগা আছে, যেটাকে আমরা আসলে এভাবে দেখাতে পারি, এই যে ডেল ওমেগা মাইনাস ওমেগা নট, এই যে ফাংশনটা, এটা আসলে কেমন? ডেল ওমেগা ফাংশনটা হচ্ছে 0, এখানে ছিল ডেল ওমেগা, ধরে আমাদের এখানে এই রেড মার্ক যেটা, সেটা দিয়ে আমরা বোঝাচ্ছি আসলে যে ডেল ওমেগা এই ফাংশনটাকে। আর এখানে এটাকে কি করা হয়েছে? ডেল ওমেগা মাইনাস ওমেগা নট, অর্থাৎ ওমেগা নট ইউনিট রাইট শিফটিং করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ওমেগা নট শিফটিং ইউনিট। তাহলে এই সিগন্যালটাকে আমাদের এই পাশে শিফট করে দেওয়া হয়েছে, ওমেগা নট ইউনিট রাইট শিফট করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সিগন্যাল, এই হচ্ছে আমাদের সিগন্যাল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি ডেল ওমেগাকে ইন্টিগ্রেট করলে টোটাল এরিয়া পাওয়া যায় এবং ডেল ওমেগার টোটাল এরিয়া হচ্ছে 1। ঠিক তেমনি ডেল ওমেগা মাইনাস ওমেগা নট যখন আমরা শিফটিং করলাম, তখন কি সিগন্যালটার এরিয়ার কোনো পরিবর্তন হয়েছে? না, হয়নি। যেহেতু এরিয়ার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং ডেল ওমেগার ক্ষেত্রে যদি টোটাল এরিয়া 1 হয়ে থাকে, তাহলে ডেল ওমেগা মাইনাস ওমেগা নটের ক্ষেত্রেও টোটাল এরিয়া 1ই থাকবে। তাহলে এখানে আমরা সরাসরি এই টোটালটাকে 1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যেখানে এই 1টা টোটাল এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। কার টোটাল এরিয়া? ডেল ওমেগার টোটাল এরিয়া। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা পেলাম। এখন একই রকম আগেরটার মতো এ নটের মতো বিষয় আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টির পাশাপাশি একটা টোয়াইস পাইও আছে। তাহলে টোয়াইস পাইকে বাদ দিতে হবে। তাহলে এই যে এই এক্স প্রাইমটি, এটা আমরা পেয়েছিলাম আসলে যখন আমরা এক্স প্রাইম ওমেগার ভ্যালু ডেল ওমেগা মাইনাস ওমেগা নট ধরেছিলাম। তাহলে আমরা উল্টা কাজটা করব। এখন এই ভ্যালুটার জন্য আমরা এই ডান পাশের ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে টোয়াইস পাই আছে, কিন্তু কোয়েশ্চেনে টোয়াইস পাই ছিল না, তাহলে টোয়াইস পাই বাদ দিতে হবে। সে কারণে আমরা উভয় পক্ষকে টোয়াইস পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করায় এখানে টোয়াইস পাই ক্যান্সেল আউট হলো, হয়ে এখানে যে ই টু দি পাওয়ার যে ওমেগা নটটি রয়ে গেল, সেটাই কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। অর্থাৎ আমরা ডান পাশে যে ভ্যালুটা পেলাম সেটাই এই এক্স অফ টি এর করসপন্ডিং এক্স ওমেগা। অর্থাৎ আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে পারলাম। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে, এখানে আমরা দুটা প্রপার্টি ইউজ করেছি। একটা হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস ফাংশনের এই যে প্রপার্টিটা, সেটাকে ইউজ করেছি। আর এখানে আরেকটা প্রপার্টি ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। এই দুটা প্রপার্টি আমরা এখানে ইউজ করেছি। এই দুটা প্রপার্টি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রবলেমে।